থেকে শুরু করে মোহাম্মদ বিন কাসিম জিজিয়া প্রথা ব্রাহ্মণদের বা পুরোহিতদের উপরে কে লাগায়? ফিরোজ শাহ তুগলক। কার সময়ে জিজিয়া প্রথা তুলে দেওয়া হয়? আকবরের টাইমে। আবার কোন মুঘল সম্রাটের টাইমে জিজিয়া প্রথা আবার লাগানো হয়? ঔরঙ্গজেবের টাইমে। এত দূর হয়ে গেছিল। নেক্সট, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন? আকবর। দিনে ইলাহি কে প্রবর্তন করেন? আকবর। দিনে ইলাহি প্রথম অ্যাকসেপ্ট কে করেন? মহেশ দাসের কি নাম? বীরবল। সেইটা পুরোহিত কে ছিলেন? আবুল ফজল। আবুল ফজল। আচ্ছা, জাতি প্রথা কে প্রবর্তন করেন? আকবর টাইম, শেরশাহ টাইমে হয়েছিল। কার? টোডরমলের জাতি প্রথা। নেক্সট, জাহাঙ্গীরের আসল নাম? সলিম। কি নাম? সলিম বা শেখু বাবা নামে পরিচিত ছিল। তার নামটা কার নাম অনুসারে রাখা হয়েছিল? শেখ সলিম চিশতি। প্রথম ইংরেজ ভারতের মধ্যে কোন সালে আছে? 1608। ক্যাপ্টেন হকিং। তারপরে কি আছে? 1615 সালে টমাস রো। আচ্ছা, ইংলিশ খান কার উপাধি? ক্যাপ্টেন হকিং। কার সময় ন্যায় বেল অফ জাস্টিস কার সময় রাখা হয়েছিল? জাহাঙ্গীরের টাইমে বেল অফ জাস্টিস রাখা হয়েছিল। নেক্সট, আচ্ছা, জাহাঙ্গীরের ছেলের নাম? শাহজাহান ছিল, খুররাম ছিল, হ্যাঁ, খুসরো ছিল। খুসরোকে কে আশ্রয় দেয়? পঞ্চম শিখ গুরু অর্জন দেব। আমরা নূরজাহান পড়েছি। নূরজাহান আসল নাম? মেহরুন নিসা। নূরজাহানের বাবার নাম? মির্জা গিয়াস বেগ। প্রথম ঝারকা শৈলী কোথায় দেখতে পাওয়া যায়? বা পিয়েত্রা দৌরা শৈলী কোথায় দেখতে পাওয়া যায়? মির্জা গিয়াস বেগের সমাধিতে। এগুলো সব হয়ে গেছিল। নেক্সট, তাজমহল। তাজমহল কোন নদীর তীরে? যমুনা। কত বছর লাগিয়েছিল? 22 বছর। প্রধান আর্কিটেক্টের নাম কি? আর্কিটেক্ট উস্তাদ আহমদ লাহোরি। প্রধান মিস্ত্রি? ঈসা খান। কোরআন খোদাই কি করেছিল? আমানত খান। আচ্ছা, নিজের কয়েনের মধ্যে কোরআনের হরফ লেখা বন্ধ কে করিয়েছিলেন? ঔরঙ্গজেব। আচ্ছা, ময়ূর সিংহাসন কে তৈরি করান? শাহজাহান তৈরি করান। কে তৈরি করেন? মিস্ত্রি বাদল খান। কে নিয়ে যায় ময়ূর সিংহাসনকে? নাদির শাহ। কত সালে? 1739 হয়ে গেছিল। পোস্ট মুঘল আমরা দেখছিলাম, মুঘল পরবর্তী মুঘল। আচ্ছা, ঔরঙ্গজেবকে তো ভুলেই গেলাম। ঔরঙ্গজেবের সাথেই আজকে পড়বো আমরা। ঔরঙ্গজেব বলো। বিবি কা মকবরা? ঔরঙ্গজেব কার জন্য? নিজের বউর জন্য। কত নম্বর গুরুকে হত্যা করেন? নবম শিখ গুরু। কি নাম? শেখ বাহাদুর। উপাধি কি নিয়েছিলেন? আলমগীর। তাছাড়া জিন্দা পীরও বলা হতো। নেক্সট, লম্পট মোড় কাকে বলা হতো? জাহানদার শাহ। ফারুক সিয়ার ফরমান কত সালে এসে? 1717। এটাকে কি বলা হয়? মেঘনা ডেটা বলা হয়। মোহাম্মদ শাহ কার টাইমে নাদির শাহ ভারত আক্রমণ করে? মোহাম্মদ শাহ রঙ্গিলা। শাহ আলম। আচ্ছা, পলাশির যুদ্ধ কার টাইমে হয়? আলমগীর দ্বিতীয়। এলাহাবাদের বক্সার যুদ্ধ কত সালে? 1764। কোন মুঘল সম্রাট? শাহ আলম দ্বিতীয়। রাজা রামমোহনকে রাজা উপাধি কে দেন? দ্বিতীয় আকবর। ভেরি গুড। মহাবিদ্রোহ কত সালে হয়? 1757। জফরনামা কার বইয়ের নাম? বাহাদুর শাহ। বাহাদুর শাহ জাফরের বউয়ের নাম কি? জিনাত মহল। তাকে কোথায় পাঠানো হয় শেষ জীবনে? মায়ানমার। কোথায়? মায়ানমারে। রেঙ্গুনে তাকে পাঠানো হয়েছিল। দেখো, আজকে আমরা যেটা করবো, একদম ভালো দিয়ে ধ্যান দিয়েছে। পুরো দিল্লি সালতানাত হয়ে গেল, মুঘল সৃষ্টি হয়ে গেল। বলি না। গুড মর্নিং, জয় হিন্দ। আমাদের দিল্লি সালতানাত এবং মুঘল ডাইনেস্টি হয়ে গেছিল। এরপরে আমরা স্টার্ট করব মারাঠা সাম্রাজ্য। মারাঠা কাদেরকে পড়বো? মারাঠা ডাইনেস্টি বা মারাঠা সাম্রাজ্যকে আমরা পড়বো। মারাঠা সাম্রাজ্য যদি পড়ি, সব থেকে প্রচলিত নাম কার? শিবাজি মহারাজ। ঠিক আছে, তো শিবাজি থেকে আমরা স্টার্ট করবো। মারাঠার মধ্যে অন্যান্য রাজা এসেছেন, কিন্তু যেগুলো পরীক্ষা বেশি তোমাদের ইম্পর্টেন্ট, সেটা আমাদেরকে পড়ে নিয়ে চলতে হবে। তাহলে মারাঠার মধ্যে
প্রথম রাজা কে, মানে এর আগেও রাজা ছিল শিবাজি, তাকে পড়তে হবে, শিবাজিকে পড়ে নিয়ে চলতে হবে। শিবাজি পড়া, শিবাজির বাবার নাম মুখস্থ রাখতে হবে, শিবাজির মায়ের নাম, শিবাজির অনেকগুলো ডিটেলস আছে, সেগুলো আমাকে মুখস্থ রাখতে চলতে হবে। শিবাজির বাবার নাম, বাহ শাবাশ, কি নাম? শাহজি ভোসলে। শাহজি ভোসলে। আশা ভোসলের রিলেশনে পড়ে, তাই কি না? ইনারা এই থাকছেন মহারাষ্ট্রে, সেখানে অনেক জনের ভোসলে টাইটেল হয়ে থাকে, ঠিক আছে মারাঠিদের। শাহজি ভোসলে, মায়ের নাম জিজাবাই, মায়ের নাম জিজাবাই, ঠিক, এই দুটো মনে রাখো। বাবার নাম শাহজি ভোসলে, মায়ের নাম জিজাবাই। দেখো যদি আমরা দেখি, ভারত ছিল, ভারতের মধ্যে দিল্লির মধ্যে শাসন করছিল মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের এখানে সেই সময় রাজা ছিল অরঙ্গজেব। কি নাম? অরঙ্গজেব। আর এই সময় নিচের দক্ষিণ ভারতের মধ্যে তখন শাসন চলছিল আদিল শাহ সাম্রাজ্য। আদিল শাহ সাম্রাজ্য। তাহলে দক্ষিণ ভারতের শাসন চলছিল বিজাপুর সাম্রাজ্য, একটা ফেমাস বড় সাম্রাজ্য ছিল যেখানে আদিল শাহের বংশ চলছিল। বিজাপুর সাম্রাজ্যের আদিল শাহ রাজা, ঠিক। কে হরেনটা বাজায় যে এটা, ঠিক যখন ক্লাসটা শুরু করে তখন হরেনটা দিতে শুরু করে। আদিল বিজাপুর সাম্রাজ্য ছিল, বিজাপুরের রাজা ছিল। এই না যে বাবা শাহজি ভোসলে, ইনি ছিলেন জাগিরদার। যখন আমরা আজমল পড়েছি জাগিরদার কথা পড়েছি, এবং জাগিরদার কথার মধ্যে কি ছিল যে আপনার অধীনে কোন একটা জায়গা থাকবে এবং সেটা ট্যাক্স করে নিয়ে, ট্যাক্স জোগাড় করে নিয়ে সরকারকে দিতে হবে, মেন যে সাম্রাজ্য এটা থাকবে এবং অরঙ্গজেব তাকে দিতে দেওয়া হতো। এটা জাগিরদার কথা ছিল। এবং সৈনিক তৈনিক সবকিছু ভরণ পোষণ, যখন যুদ্ধ করবে, যখন দরকার হবে, তখন এদেরকে যেতে হবে কার সাথে, কার জন্য লড়াই করতে, অরঙ্গজেবের হয়ে নিয়ে অন্য জায়গার সাথে লড়াই করতে। তাহলে অরঙ্গজেব যদিও ভারতের মধ্যে শাসন করছিল, কিন্তু দক্ষিণ ভারতে অরঙ্গজেবের শাসনটা তোমরা মজবুত হয়ে পড়বে। অরঙ্গজেব দিল্লির মধ্যে এই এরিয়াটা অরঙ্গজেবের শাসন, আর এইদিকে আলাদা রাজা ছিল যেটার নাম বিজাপুরের রাজা, আদিল শাহ বংশের রাজা ছিল, ঠিক। এই সময়টাতে শাহজি ভোসলে একজন জাগিরদার ছিলেন, শাহজি ভোসলে। এবং জাগিরদার ছিলেন কোথাকার? আদিল শাহ বংশের। মানে জাগিরদার মানে এখানে কাজ করতেন কে? শাহজি ভোসলে। কার বাবা? শিবাজির বাবা শাহজি ভোসলে এখানে কাজ করতেন। এবং তিনি, তাকে পুনা নামে একটা জায়গা আছে, পুনে, ঠিক, পুনে নামে একটা জায়গা আছে মহারাষ্ট্রের মধ্যে। সেই পুনেতে তাকে জমি দেওয়া হতো যে আপনার এখানে জমি আছে পুনের মধ্যে, আপনি পুনের রাজা, পুনের জাগিরদার আপনি, কিন্তু আপনি পুনেতে গিয়ে থাকতে পারবেন না, আপনি থাকতে পারবেন শাহজি ভোসলে কোথায় দেখবেন? বিজাপুরে থাকতে পারবেন, এটা বলা ছিল শাহজি ভোসলে। তিনি তাহলে পুনের মধ্যে কি করতেন? পুনের মধ্যে নিজের শিশু, নিজের সন্তান শিবাজি, শিবাজির নামে তিনি পুনেটা করলেন এবং বললেন যে ঠিক আছে শিবাজি এখানে শাসন করবে। কোথায়? পুনের মধ্যে শাসন করবে, থাকবে তাদের নামে। তাহলে এখানে শিবাজি আর তার মা থাকতো, কে? জিজাবাই। এই দুজন থাকতো, এনারা পুনেতের মধ্যে থাকতেন। এবং এর বাবা কোথায় থাকতেন? শাহজি ভোসলে বিজাপুর, ঠিক আছে। এখানে ছোট তো ফ্যাকচুয়াল জিনিস, এটা তো বুঝে গেলাম। যদি আমরা দেখি যে ইনারা শিবাজির যে বংশের রাজপুত বংশ, কোথাকার থেকে এসেছিলেন ইনারা? বলা হয় যে রাজস্থান, এখানে রাজস্থান আছে, রাজস্থানের সিসোদিয়া বংশ, একটা বংশ হয় সিসোদিয়া। সিসোদিয়ার সাথে এনারা রিলেটেড, সিসোদিয়া বংশের সাথে সম্পর্কযুক্ত, সিসোদিয়া থেকে এসেছেন, ওটা আসবো পরে। সিসোদিয়া, বাস এটা মনে রাখ। তাহলে কোথাকার শাসক? এখানে এখন কোথায় আছেন? পুনেতে। পরীক্ষা জিজ্ঞেস করবে বাবার নাম কি? শাহজি ভোসলে। মায়ের নাম জিজাবাই। নিজের নাম শিবাজি, ঠিক। নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করবে যে গুরু, একটা স্পিরিচুয়াল গুরু হয়, স্পিরিচুয়াল গুরু, গুরু রাখা হতো। গুরুর ভূমিকা ছোট সময় থেকে, মানে অনেক ছোট সময় নয়, অনেক পুরানো ইতিহাস থেকে যদি দেখি, পুরানো ইতিহাস থেকে গুরুর ভূমিকা রয়েছে। যদি আমরা ভারতের ইতিহাস দেখি, তক্ষশিলা থেকে শুরু করে নিয়ে আমাদের নালন্দা মহাবিহার থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত আমাদের এখনো গুরুর প্রচলন আছে। তো গুরু থাকা অবশ্যই জরুরি। তুমি কত মহামতি হল, পড়াশোনা আগেও ছিল, তো পড়াশোনার ধরন আলাদা, তো ইংলিশ পড়াতে হতো না।
আলাদা আলাদা পড়ানো হবে। তবে গুরু রাখা হবে স্পিরিচুয়াল গুরু। স্পিরিচুয়াল গুরু মানে যে ধার্মিক কথা তাকে শেখাবে। তার নাম ছিল রামদাস। কি নাম? আচ্ছা, রামদাস কি আগেও পড়েছি? শিখ গুরু ছিল রামদাস। ও রামদাস এই রামদাস নয়, এটা আলাদা রামদাস। ঠিক, গুরু শিখ গুরুর সাথে রামদাসে কনফিউজ করবে না, এটা আলাদা রামদাস বলে। তাহলে এর স্পিরিচুয়াল গুরুর নাম রামদাস। এছাড়াও আলাদা আলাদা গুরু ছিল। তুকারাম ছিলেন, তুকারাম নামও একজন স্পিরিচুয়াল গুরু ছিলেন। ঠিক, কিন্তু মনে রাখার দরকার নেই, দুটো মনে রাখলে পরীক্ষায় দুটো আছে, তুকারাম আর রামদাস। আর একটা গুরু ছিলেন, একটা হচ্ছে স্পিরিচুয়াল গুরু আর একটা হচ্ছে পলিটিক্যাল গুরু। পলিটিক্যাল গুরু কে ছিলেন জানো? পলিটিক্যাল দাদা কোন্ডদেব। দাদা কোন্ডদেব তার পলিটিক্যাল গুরু ছিল। পলিটিক্যাল গুরু মানে যাকে অস্ত্র শস্ত্র, রণনীতি, ঘোড়া চালানো, তলোয়ার চালানো এইসব জিনিস শিখাবেন, তিনি হচ্ছেন দাদা কোন্ডদেব। ঠিক, তো ইনার বাবা তো এখানে শাসন করতেন, ইনি এইখানে। তার বাবা পরবর্তীকালে যখন মৃত্যু হয়ে যায়, মানে তিনি যখন এখানে ছিলেন শিবাজি, তখন তার ভূমিকা, তার যে যেমন বৈরাম খান নিজের অভিভাবকের ভূমিকা পালন করতো আকবরের টাইমে, ঠিক তেমনি দাদা কোন্ডদেব ছিলেন অভিভাবক কার? শিবাজির। এবং পুরো যা কিছু শেখানোর, যা কিছু অভিভাবকের ভূমিকা থাকে সবকিছু নিজে পালন করতো। তাছাড়া তার মায়েরও ভূমিকা ছিল, তার মাও অনেক কিছু তাকে শিখিয়েছেন। অনেক আধ্যাত্মিক গল্প, মহাভারত থেকে শুরু করে, রামায়ণ থেকে শুরু করে অনেক কিছু জিনিস শিক্ষা দেওয়া, যে মূল নৈতিকতা যে শিক্ষা, সেই শিক্ষাগুলো তার মা দিয়েছেন। ঠিক, তাহলে তার বাবার নাম কি? সাজি ভোসলে। মায়ের নাম জিজাবাই। পলিটিক্যাল গুরু দাদা। দাদা নাম লেখা আছে, তার মানে দাদু বটে এটা নয়। দাদা এমনি দাদা বলা হয়, দাদা মানে বড় ভাইও বলা হয়, আলাদা জায়গায় আলাদা কালচার আছে। দাদা তার নামের সাথে জড়িত, দাদা কোন্ডদেব। আর স্পিরিচুয়াল গুরু দুজন, কে? রামদাস আর তুকারাম। রামদাস গুরু কিরকম রাখবে দেখো, স্পিরিচুয়াল মানে ধর্মের সাথে রিলেটেড, রাম ধর্মের সাথে রিলেটেড, এখানে তুকারামও রাম আছে, ধর্মের সাথে রিলেটেড। তাহলে এরকম করে নিয়ে মনে রাখবে দুজন গুরু ছিল। ঠিক আছে, তাছাড়া ওয়াইফের নাম মনে রাখতে পারো। ওয়াইফের নাম হচ্ছে সাইবাই। ওয়াইফের নাম সাইবাই। ওয়াইফ মানে বউ, বউয়ের নাম কি? সাইবাই। শিবাজির দুজন ছেলে ছিলেন, দুজন ছেলের নাম মনে রাজার নাম মোহন রাম নেই, কি নাম? রাজা রাম। আর একটা শম্ভুজি বা সাম্ভাজি, শম্ভুজি বা রাজা রাম। শম্ভুজি রাজা বলেছি, তার মুখে থাকবে। তার বাবার নাম সাজি ভোসলে, মায়ের নাম জিজাবাই, বউয়ের নাম সাইবাই। পলিটিক্যাল গুরু দাদা কোন্ডদেব। স্পিরিচুয়াল গুরু তুকারাম আর রামদাস। এরপরে তার দুজন ছেলের নাম রাজারাম আর শম্ভুজি। রাজারাম শম্ভুজি। ঠিক আছে, ক্লিয়ার? ছবি তুলে এখন লেখা দরকার, ছবি তুলে না, এগুলো ফটাফট ছবি তুলে নিয়ে রাখবে, যেন অনলাইনে তারা ক্যাপচার করে নেবে। হ্যাঁ, তাড়াতাড়ি ছবি তোমাদের বলছি, ছবি তুলে নিয়ে ঘরে গিয়ে নোটস বানাবে। এরকমই নোটস গুলো বানাবে যেন এক নজর তুমি দেখে নিয়ে বুঝতে পারো। ক্লিয়ার হয়েছে? চলো জলদি করো। একজন ছবি তুলে গ্রুপটাই দিয়ে দেবে। নেক্সট যাই। এরপর শিবাজি যদি পড়ি আমরা, শিবাজির মেন যে লড়াইটা হয়েছিল ঔরঙ্গজেবের সাথে, মেন যেটা ফেমাস লড়াই, সেটা ঔরঙ্গজেবের সাথে আমরা পড়ে নিয়ে থাকি। কিন্তু তার ছাড়াও অনেকগুলো লড়াই আছে যেগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন 16 বছর বয়সে, যখন তার 16 বছর, তখন মৃত্যু হয়ে যায় তার যে অভিভাবক দাদা কোন্ডদেবের মৃত্যু হয়ে যায় এবং তাকে সিংহাসনে বসতে হয়। তাহলে তিনি সিংহাসনে বসেন, কিন্তু রাজ্যাভিষেক পরে হবে, কেন পরে আসেন। তাহলে 16 বছর বয়সে তিনি শাসন শুরু করেন, এবং তার যে চিন্তাধারা, তার যে ধারণা, তার যে আকাঙ্ক্ষা ছিল যে ভারতে শাসন করবো আমি পুরো জায়গায়। ঠিক, তাহলে ভারতে তিনি শাসন করার কিসের মধ্যে ভারতে তিনি শাসন করতে চেয়েছিলেন, এবং তিনি চেয়েছিলেন যে পুনে যে জায়গাটা আছে, পুনে, এখানে
এখানে পুনে, এখানে কে? বিজাপুর। আর এখানে কে ছিল? মুঘলরা ছিল দিল্লিতে। তাহলে তিনি চেয়েছিলেন যে সাম্রাজ্য বিস্তার করব, এবং তিনি আস্তে আস্তে করে নিয়ে বিজাপুরের যে জায়গাটা আছে, বিজাপুর, সেই জায়গাটায় আক্রমণ করতে শুরু করে দেন। কোথায়? বিজাপুরের প্রথম আক্রমণ করে 1947, এটা তো 1647 সালে, প্রথম 1647 সালে প্রথম তোরণ নামে একটা দুর্গ আছে, তোরণ দুর্গ আক্রমণ করেন। কার? বিজাপুর। তখন বিজাপুরের যে শাসক, তার শরীর একটু অসুস্থ ছিল, আক্রমণ করলেন এবং সেই জায়গাটা তিনি নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করলেন। তো আক্রমণ করে নিয়ে সেই জায়গাটা কন্ট্রোল হয়ে গেছিল। এরপর আস্তে আস্তে অনেকগুলো আক্রমণ করেন তিনি, এবং অনেক জায়গায় আশেপাশের যে জায়গাগুলো ছিল সেগুলো তিনি নিজের কন্ট্রোলে আনলেন। এবং তিনি চাইছিলেন যে তার যে সাম্রাজ্যটা হোক, তার সাম্রাজ্যটা যেন স্বাধীন সাম্রাজ্য হয়ে দাঁড়ায়, মানে কারো আন্ডারে থাকবে না। জাগিরদার যারা থাকতো তারা কি রাজার আন্ডারে দেখতো, তাহলে তিনি চাইতেন যে আমাদের আলাদা সাম্রাজ্য হোক, আমরা কারো আন্ডারে থাকবো না। তো তিনি এই চিন্তাধারা নিয়ে 1647 সালে প্রথম আক্রমণ করে দেন, এবং এইখানে যে রাজা, বিজাপুর রাজা আদিল শাহ তখন বুঝতে পারে যে না, ইয়াকে আটকাতো মোগল মারাঠাকে, তারপর শিবাজি। আর না আটকালে আস্তে আস্তে করে নিয়ে আমাদের পুরো জায়গাটা ক্যাপচার করার চেষ্টা করবে। ঠিক, এটা তিনি পুরো চিন্তাধারা ছিল তার। তো তিনি আরেকবার আফজল খান নামে ফেমাস একটা গল্প পড়ি। আফজল খানকে তিনি পাঠিয়েছিলেন, কে? আদিল শাহ। ঠিক, আফজল খানকে পাঠালেন, যাও নিজের সৈন্য 20,000 সৈন্য নিয়ে আফজল খান পৌঁছে গেছে। কার দিক থেকে? বিজাপুর। এখনো ইয়ার সাথে কোনো হয়নি, বিজাপুরের দিক দিয়ে আফজল খান পৌঁছেছে এবং পুরো যুদ্ধ করেছেন। তিনি কি করে? আফজল খানের বিশাল সৈন্য দেখে নিয়ে তিনি প্রতাপগড়ের একটা কিল্লা আছে, দুর্গ আছে, সেখানে গিয়ে নিয়ে তিনি চলে গেলেন এবং সরে গেলেন। তিনি পালিয়েছিলেন না, তিনি এটা রণনীতির একটা অংশ আমরা ধরে নেব। এবং যখন চলে গেলেন তিনি সেইখানে, তখন আফজল খান কিল্লার বাইরে নিয়ে পুরো চেষ্টা করছে সেই আক্রমণ করার, দুর্গের মধ্যে ঢোকার, কিন্তু পাচ্ছে না। মোটামুটি অনেক মাস হয়ে গেল, 1-2 মাস হয়ে গেল। 1-2 মাস হয়ে যাওয়ার পর বললো যে ঠিক আছে, তাহলে একটা সমঝোতা করা যাবে। তাহলে তিনি বললেন যে আমি শিবাজির সাথে দেখা করবো। গেলেন আফজল খান শিবাজির সাথে দেখা করতে। শিবাজির সাথে যখন দেখা করতে গেলেন, আফজল খান পুরো ডিটেলস শিবাজি জানতেন যে এই লোকটা কেমন বটে, কতটা ভরসা যোগ্য বটে, কতটা নাই, সবকিছু জানতেন। আফজল খান বলছে আমি তোমাকে গলা লাগাবো, আসো। উনি গলা লাগিয়েছে, আফজল খান বের করলো চাকু, আর শিবাজির পিঠে মারে। যখনই মারলেন, শিবাজি জানতেন আগে থেকে যে আফজল খান এরকম কোনো নিজ কাজ করবে। আর শিবাজি কি করেছিলেন? কবচ পরে এসেছিলেন, লোহার কবচ পিছনের দিকে এবং আগের দিকে পুরো কবচ ছিল। বলিনি চাকুটা ঢুকলো নাই, ছুরিটা যেটা ছিল সেটা ঢুকলো না। এবং সেটা দেখে নি আফজল খান খুব লম্বা চড়ালো, খুব একদম শক্তিশালী, পুরা একদম লোক দেখে নি ভয় পেত। আর শিবাজি একটু শর্ট হাইট ছিল। তো শিবাজিও নিজের সাথে নিয়ে এসেছিলেন। কি নিয়ে এসেছিলেন? প্রটোকল ছিল যে কেউ কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসবে না, কিন্তু সেফটির জন্য সবাই নিয়ে এসেছিল। শিবাজি বাঘ নখ নিয়ে এসেছিল। বাঘ নখ মানে এখানে আঙ্গুল ঢুকিয়ে নিয়ে খাপানো, আর এখানে নখের মতো বের হয়ে থাকতো। মানে কাউকে যদি এরকম করে দেওয়া হয়, তাহলে এরকম করে নিয়ে ফাড়ে দেওয়া হয়। তাহলে আফজল খানকে ধরলেন, এরকম করে নিয়ে আসা, বাস ফাড়ে আফজল খান। এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়লো যে শিবাজি ডেঞ্জারাস লোক, আফজল খানকে মারে দিয়েছে। তো বিশাল হয় লম্বা চড়া লোককে মারে দিয়েছে। তো এটা জিজ্ঞেস করবে নাই আফজল খান কবে এলো, কার আক্রমণ হলো। জাস্ট মনে রাখবে যে কার সেনাপতি ছিল আফজল খান? আদিল শাহ। আদিল শাহ ছিল কোন রাজা? বিজাপুরের রাজা। কোন রাজা? বিজাপুরি রাজা আফজল খান হয়ে নিয়ে এসেছিল। প্রথম আক্রমণ কত? তোরণ দুর্গ। এটা প্রথম সামরিক আক্রমণ। সামরিক মানে প্রথম সৈন্য নিয়ে তিনি আক্রমণ করেন। কোথায়? তোরণ দুর্গ। কোথায় আছে এটা? বিজাপুরে আছে। কোথায় আছে? বিজাপুরের আন্ডারে আছে। ক্লিয়ার? এরপরে প্রথমবার তার দেখা হয় 1657 কাছাকাছি औरंगजेबের সাথে। প্রথম দেখা औरंगजेब সাথে একটা ছোট মোটো লড়াই হয়েছিল। তো ওইটা আসে নাই পরীক্ষায়। মনে রাখবে যে প্রথম দেখা কবে? 1657। কার সাথে? औरंगजेबের সাথে। কার সাথে? औरंगजेब। বিজাপুরের রাজা দেখছে যে আমি পাচ্ছি না কোনো রকম, তাহলে তিনি চাইলেন যে আমি औरंगजेबের সাহায্য নিই, কোনো রকম একটু সাহায্য নিতে পারি যদি হয়। তিনি औरंगजेबকে বললেন যে কোন রকম সাহায্য করুন। औरंगजेब কি করলেন? তার কাছে আবার সৈন্য পাঠিয়েছিলেন। অনেক লড়াই হলো, অনেকজন, তার মামা শায়েস্তা খান আরো সেনাবাহিনী পাঠালেন, কিন্তু তারা জয়লাভ করতে পারলো না, কেউই পারলো না। ঠিক আছে, শেষ পর্যন্ত একজন রাজা ছিল, যার নাম, একজন সেনাপতি, তার নাম জয় সিং। তার নাম জয় সিং। তার সেনাপতি। ইয়ো রাজপুত
লোহে এই লোহে কো কাটতা হ্যাঁ বুঝে দিল, দেখছে যে কেউ শিবাজিকে হারাতে পারবে না। আর ঔরঙ্গজেব বিশ্বাসও করতে না, তার যে জয় সিং ছিলেন তিনি খুব তার কাছে তার বন্ধু এবং খুব প্রিয় ছিলেন, এবং যদিও এর মামা বা অন্য লোককে সে এর আগে পাঠিয়েছিলেন লড়াই করতে শিবাজির সাথে, কিন্তু পুরা কন্ট্রোলটা তাদের সৈন্যর হাতে দিয়ে দেননি। পুরা কন্ট্রোলটা নিজের, বেশিরভাগ কন্ট্রোল ঔরঙ্গজেব নিজের কাছে ছিলেন, কিন্তু জয় সিংকে যখন পাঠালেন জয় সিংকে পুরা কন্ট্রোল দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে জয় সিং গিয়ে নিয়ে লড়াই করে নিয়ে যুদ্ধ হারিয়ে দিল কাকে? শিবাজিকে। বুঝলে, যুদ্ধে 1664 সালে একটা যুদ্ধ হয়, 1664 1665 সালে যুদ্ধ হয় এবং সন্ধি হয়, এবং সন্ধি করে নিয়ে জয় সিং কাকে হারাইলো? কাকে? শিবাজিকে। এবং একটা সন্ধি হয় পুরন্দরের সন্ধি। কোন সন্ধি? পুরন্দরের সন্ধি, ট্রিটি অফ পুরন্দর। পুরন্দরের সন্ধি 1665 সালে। তাহলে ভাবছো জয় সিং এর পাওয়ার? হ্যাঁ। এবং পুরন্দরের সন্ধি হয়, পুরন্দরের সন্ধির পরে আদিল শাহ, দ্বিতীয় আদিল শাহ। তো পুরন্দরে যখন সন্ধি হয়, সন্ধি যখন হয় তখন ঠিকঠাক ছিল কিছুদিন, যে সন্ধি হয়ে গেল তোমার যত অনেক কিছু সোনা গয়না অনেক দুর্গ এইসব ফেরত দিতে হয়েছিল ঔরঙ্গজেবকে। কে কে দিল? শিবাজি দিল। এবং বলছে ঠিক আছে শাসন করো, কোনো সমস্যা নেই, কিন্তু জয় সিংকে বললো যে ইয়াকে নিয়ে আস, শিবাজিকে তার ছেলে শম্ভুজিকে নিয়ে আসো। কোথায়? মহলে। মহলে ডাকলো কে? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব মহলে আসো। কোথায়? আগ্রা। আগ্রার মহলে ডাকেছে, তাকে নিয়ে বলছে এমন ঔরঙ্গজেব বসেছিল সিংহাসনের উপরে, আর লোকগুলো যেমন আসতো সবাই বসেছিল। ঠিক আছে, তাহলে তাকে জাগিরদারের জায়গা থাকতো, ফার্স্ট ক্লাস জাগিরদার, সেকেন্ড ক্লাস জাগিরদার, থার্ড ক্লাস জাগিরদার। তাকে থার্ড ক্লাস, শিবাজিকে আর থার্ড ক্লাস জাগিরদারে বসিয়ে দিল, আনে নিয়ে। ঠিক আছে, এই সময়টাই যদি পার্থক্যটা আমি দেখি, আকবর যদি দেখি, আকবরের সাথে আকবর কি করতো? যদি কেউ আসতো তার দরবারে তিনি নিজেই যেতেন আকবরের কাছে, আসুন মহারাজ, আসুন আসুন আসুন, যতই ছোট মহারাজ হোক, আসুন আপনি, আসুন বসুন, আমার সিংহাসনটাই বসুন, আপনি কোথায় বসছেন? আমার সিংহাসনে বসুন, পাঁচটায় বসুন। ঔরঙ্গজেব কি করছে? যে বসে আছে বসে আছে। বাগাই গেলেন লোকটা শিবাজি, আমি এত বড় মারাঠা সাম্রাজ্যের রাজা, আমাকে এমন জায়গায় বসা নিয়েছে, এত সাহস। খারাপ লাগে গেল ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব বড় রাজা, খারাপ লাগে গেল। ঔরঙ্গজেব বললো ধরো, বন্দি করে দেবে। আর বন্দি করে দিল কাদেরকে? শিবাজিকে, তার ছেলে শম্ভুজি, দুজন বন্দী হয়ে গেল। বন্দী হয়ে গেল কিছু সময় পর, এনারা কিছু সময় পার শিবাজি পুরো দাড়ি বাড়িয়ে নিলেন, চুল টুল পুরো বড় হয়ে গেল। এবং একটা সময় দেখে নিয়ে এই যে জয় সিং এর এই ছেলে ছিল, জয় সিং এর এই ছেলে, এর নাম ছিল রাম সিং। রাম সিং, রাম সিং হেল্প করেছিল কাকে? হেল্প করেছিল শিবাজিকে। হেল্প করলো যে জয় সিং বললেন ঠিক আছে রাম সিং আপনাকে হেল্প করে দিই, আপনি পালিয়ে যান। তখন কি করলেন, একটা ফলের এমনি বাস্কেট ছিল, একটা ফলের ঝুড়ি, ফলের বাস্কেটের মধ্যে শম্ভুজিকে বসাইলো ভিতরটাই, এবং নিজে উঠায় নিয়ে শিবাজি এই ফল লেলো করে নিয়ে বের হয়ে গেল। ঠিক আছে, এরকম করে নিয়ে রূপ ধারণ করে নিয়ে শিবাজি সেখান থেকে মানে নিজেকে ছাড়াতে সফল হয়েছিল। ক্লিয়ার? তাহলে কে হেল্প করেছিল? রাম সিং। কার ছেলে? জয় সিং এর ছেলে। পুরন্দর সন্ধি 1665। স্পিরিচুয়াল গুরুর নাম রামদাস আর টুকারাম। দুজন ছেলের নাম শম্ভুজি আর রাজারাম। প্রথম সামরিক অভিযান 1647। কোথায়? কোথায়? তরুণ। কোথায়? বিজাপুরের তরুণ দুর্গে অ্যাটাক করেছিল। ক্লিয়ার? ঔরঙ্গজেবের সাথে প্রথম দেখা 1657, এবং এখান থেকে পালিয়ে গেল। ঠিক আছে, এখান থেকে দুটা প্রশ্ন জিজ্ঞেস করব। একটা তো শিবাজি নিজের শাসনকালে 1664 এবং 1664 সালে তিনি প্রথম 1664 সালে তিনি প্রথম গুজরাটের যে এলাকা সুরাট আক্রমণ করেন। গুজরাটের পাশে আছে সুরাট বন্দর। গুজরাটের পাশে সুরাট বন্দর কেন? আগেকার দিনে যদি দেখি তাহলে নৌবাহিনী ততটা সক্ষম ছিল না, এবং বেশিরভাগ বিজনেস সেই সময় জলপথে হতো। যার পাশে নৌবাহিনী ছিল তার পাশে বিরাট পাওয়ার, যার নৌবাহিনী ছিল তার সমুদ্রপথে আসা যাওয়া করে নিয়ে সে বিজনেস করতে পারে, এবং সমুদ্রের এখানে সমুদ্রপথের রাস্তা ছিল, বিজনেস করা যেত। ঠিক, এবং
সমুদ্রের ধারে যার জায়গা আছে, যেমন রোড ধারে যার জায়গা আছে তার বড় লোক, সমুদ্রের ধারে যার জায়গা আছে সে বড় লোক, পুরো বিজনেস করতে পারে সেখানে। বলে এখানে আক্রমণ করে পুরো লুটতুট করেছিলেন 1664 সালে। বলে নিয়ে 1665 কাকে পাঠানো হয়েছিল? জয় সিংকে। আর এখান থেকে যখন পালালেন তখন আবার ডাকালেন, আচ্ছা ঠিক আছে চলে যান, আপনার চলে গেছেন, অমন করার দরকার নাই, আসুন আসুন আসুন। আবার একটা সন্ধি করলেন, একটা ছোট মোটো আরো সন্ধি হয়েছিল, এবং তার ছেলে শম্ভুজিকে এখানে বেরার নামে একটা জায়গা আছে, বেরারের একটা জায়গায়, সেখানে জাগিরদার দেওয়া হয়েছিল শম্ভুজিকে, তার ছেলেকে, তার শিবাজির ছেলেকে শম্ভুজিকে। কিন্তু আবার 2 বছর পর কি মুড হইলো এরঙ্গজেবের, যে হ্যাঁ আমি ওই জায়গাতে আমি শাসন করি, চলো হাঁটো হাঁটো হাঁটো। দেখছে যে ঘন ঘন মুডেই চেঞ্জ হচ্ছে শিবাজি, কি করা যাক, চলো আরেকবার গুজরাট আক্রমণ করি। তাহলে প্রথম গুজরাট আক্রমণ কোথায় কবে হয়েছিল? 1664 সালে। কে? শিবাজি আক্রমণ করে গুজরাটের কোথায়? সুরাট বন্দরে। আবার 1670 সালে আবার আক্রমণ করে দেয় কে? শিবাজি। এক তো প্রথমবার যখন আক্রমণ হলো অরঙ্গজেব খুব রেগে গেছিল, আবার গিয়ে নিয়ে দেখছে 1670 কোথা আক্রমণ হয়ে গেল? কোথা? সুরাট আক্রমণ। কোথা? 1670। সুরাট কবার আক্রমণ করেন? 2 বার, 1664, 1670। একদম মনে রাখো, জন্ম থেকে মনে রাখবে, বার দুটো জিনিস মনে রাখবে। বার অনেকেই বলে যে 1630 সালে তার জন্ম হয়, অনেকে আবার বলেছে 1627 সালে, অনেক বয়স 1627, দুটাই মনে রাখবে, যেটা পরীক্ষা দিতে পারবো। ঠিক আছে, কোথাও কোথাও 1630 লেখা থাকে, কোথাও কোথাও 1627। তাহলে মনে করো শিবাজির জন্ম কবে? 1600 একটা ধরে নিয়ে চলো, 1630 মনে রাখি, 1630 সালে বা 1627 সালে। ঠিক, এরপরে তারপরে ডেটটা কি মনে রাখবো? 1647। কোথায়? তরুণ দুর্গ। কোথায়? বিজাপুরে। তারপরে 1657 কোথায়? অরঙ্গজেবের সাথে দেখা। তারপরে কি 1664 কোন আক্রমণ? গুজরাট। 1665 কোথায়? পুরন্দরের সন্ধি। কার সাথে? জয় সিং। জয় সিং কার থেকে? অরঙ্গজেবের হয়ে নিয়েছিল। ঠিক আছে, তারপরে কি হয়েছিল? 1670 আবার কি? আবার সুরাট আক্রমণ। ক্লিয়ার? আর কিছু মনে রাখার দরকার? আরেকটা ইয়ার মনে রাখবে, শেষ মোটামুটি 1674 সালে তার রাজ্যাভিষেক হয়েছিল। রাজ্যাভিষেক, এটি ধ্যান দাও, রাজ্যাভিষেক। তার কত সালে? 1674 সালে তার রাজ্যাভিষেক হয়, এবং ফাইনালি ঘোষণা করা হয় যে তার উপাধি দেওয়া হয় যে ছত্রপতি উপাধি। কবে? 1674 সালে। ছত্রপতি মানে মহারাজ। তখন গিয়ে নিয়ে অনেক এটার পিছনে বিবাদ হয়েছিল, অনেকেই বলছিল যে না ইনি ক্ষত্রিয় বংশের নন, ইয়াকে দেওয়া উচিত না, অনেক ব্রাহ্মণের বিবাদ করেছিল অনেক সম্প্রদায়। তো পরবর্তীকালে ইনাকে বলা হয় যে রাজস্থানের সিসোদিয়া বংশ, সেই সিসোদিয়া বংশের সাথে রিলেটেড ছিলেন, এবং তাকে ছত্রপতি উপাধি দিয়ে দেওয়া হয় 1674 সালে। প্রথম প্রশ্ন জিজ্ঞেস করবে তাকে যে রাজ্যাভিষেক করা হয়েছিল সে তার কি নাম? গঙ্গাধর। কি নাম? গঙ্গাধর। গঙ্গাধর। আলিয়া ভাটের বাবা। আলিয়া ভাটের বাবা নয়, এটা আলাদা, গঙ্গা ভাট আলাদা। কি নাম? গঙ্গা ভট। কি নাম? গঙ্গা। একদম মুখস্থ করবো। তার স্পিরিচুয়াল গুরু রামদাস তুকারাম। তার পলিটিক্যাল গুরু দাদা কোন্ডদেব। পুরন্দর সন্ধি 1665। গুজরাট আক্রমণ কবার? 2 বার। কালটা 1664, 1670। রাজ্যাভিষেক কবে? 1674। কে করালো? গঙ্গা। ক্লিয়ার? জন্ম কবে? 1630 সাল। 1630। ক্লিয়ার? ক্যাপচার করো। এগুলো গিয়ে নিয়ে নিজের থেকে বানাবে নোটস, তা নাহলে সব ভুলে যাবে, একটা মনে থাকবে। ঠিক? কি বুঝলো? একজন ছবি তুলে গ্রুপে দিয়ে দেবে। নেক্সট যাবো। চলো একদম যেন দেখো ক্লাসটা এত লম্বা টানার কারণ হচ্ছে ক্লাসে যেন সব মুখস্থ হয়ে যায়। ঠিক, ক্লাসের বাইরে যার কোনো যেন বাকি না। এরপরে আকবর যেমন নিজের দরবারে নবরত্ন রেখেছিল, ইনিও নিজের দরবারে নবরত্ন রাখেন। নবরত্ন নাই, ইনি রাখেন অষ্টপ্রধান। কি প্রধান? অষ্টপ্রধান। অষ্টপ্রধান মানে কটা প্রধান? 8টা প্রধান। 8টা প্রধান লোক রাখেছিলেন। কি নাম? অষ্টপ্রধান। প্রথমে আছে পেশোয়া। কি নাম? পেশোয়া। প্রথমটা পেশোয়া, তারপরে আমত্ত। পেশোয়া, আমত্ত। প্রথমটাকে পেশোয়া। পেশোয়া মানে প্রধানমন্ত্রী।
ঠিক আছে, পেশোয়া মানে প্রধানমন্ত্রী, আমত্ত মানে ফাইন্যান্স মিনিস্টার। ঠিক আছে, যার পাশে পয়সা থাকবে সে মত্ত হবে কি না হবে নাই, পয়সায় মাথা হবে কি নাই, হ্যাঁ, তাহলে আমত্ত মানে মত্ত হয়ে গেল কিসে, পয়সায়। ফাইন্যান্স মিনিস্টার কে, আমত্ত। পেশোয়া মানে কি, সব থেকে উঁচু পদ ছিল প্রধানমন্ত্রী, রাজা উপরে ছিল আর তারপরে ছিল প্রধানমন্ত্রী। কি নাম, প্রধান, বলো প্রধানমন্ত্রী। আমত্ত, আমত্ত প্রথম থেকে ছিল পেশোয়া, তারপরে আমত্ত, পেশোয়া আমত্ত, পেশোয়া আমত্ত, পেশোয়া আমত্ত। এরপরে আস্তে আস্তে করে নিয়ে আলাদা আলাদা নাম ছিল, আর বেশি ইম্পর্টেন্ট এখানে মনে রাখার দরকার নেই। যেমন আর মনে রাখবো আমরা সরি নৈরত, সরি নৈরত, সরি নৈরত, সরি নৈরত ছিল ইনাদের ভাষায় প্রশ্ন রাখতে হবে, তোমাকে তো বলবেন নাই যে কি কি ছিল, ইনাদের ভাষায় প্রশ্ন জিজ্ঞেস করবে, মারাঠার ভাষায়। সৈরি নৈরত কারা ছিল, সৈরি নৈরত মানে সেনা দলের হেড, কার, সেনা দলের হেড। নৈরত মানে এখানে দেখো নৈরত নৌবাহিনী, হ্যাঁ, সর ই নৈরত, কি নাম, সর ই নৈরত, সর ই জোরে বলো, সর ই নৈরত। এরপরে ছিল 4 নম্বর মনে রাখবো যেটা ন্যায়াধীশ, ন্যায়াধীশ। ঠিক এই শব্দগুলা এক্সাক্ট বইয়ে আছে, এনসিআরটি যদি খুলবে তাহলে এই জিনিসগুলো তোমরা পাবে। ঠিক, সতীশ চন্দ্র এনসিআরটি যদি পড়বে তাহলে সতীশ চন্দ্র এনসিআরটি মানে এনসিআরটি বাই সতীশ চন্দ্র মানে ওনার কিসের মধ্যে আছে ওটা দেখবে, অনেক কিছু বইয়ের মধ্যে অনেক ডিটেলসে দেওয়া আছে। ঠিক, তাহলে ন্যায়াধীশ, ন্যায়াধীশের কাজ কি, ইনি যে মূল প্রধান যে বিচারকর্তা তাকে ন্যায়াধীশ ছিল। ন্যায়ের মধ্যে আমরা পাই যাচ্ছি ন্যায়াধীশ, কি নাম, ন্যায়াধীশ। দণ্ডকারক্ষ, দণ্ডকারক্ষ, দণ্ডকারক্ষ মানে দণ্ড দেওয়ার কাজ। কি কাজ, দণ্ড দেওয়া, ধর্মীয় বিষয়ে দণ্ড দেওয়ার কাজ হচ্ছে দণ্ডকারক্ষ। কি নাম, দণ্ডকারক্ষ। কটা হলো, 5টা। কি কি, পেশোয়া আমত্ত, পেশোয়া আমত্ত, সরি নৈরত, তারপরে ন্যায়াধীশ, দণ্ডকারক্ষ। ঠিক আছে, এরপরে একজন ছিল স্বর্ণাবিশ, স্বর্ণাবিশ, এটা মুখস্থ রাখার দরকার নেই। স্বর্ণাবিশ, স্বর্ণাবিশ ছিল। আরেকজন ছিল ওয়াকিনবিশ, ওয়াকিনবিশ। মুখস্থ রাখার দরকার নেই। ঠিক আছে, 4টায় মুখস্থ রাখবো, এগুলো দরকার হবে না, এটাই মুখস্থ রাখো বাস। 4টা বা 5টা দণ্ডকার, ন্যায়াধীশ, এগুলা মুখস্থ রাখার দরকার নেই, 4টা মুখস্থ রাখো। কি কি, পেশোয়া আমত্ত, পেশোয়া আমত্ত, পেশোয়া আমত্ত, সরি নৈরত আর ন্যায়াধীশ। দেখো আগেকার দিনে ততটা নৌবাহিনী ততটা সক্ষম ছিল না, কিন্তু পেশোয়া যখন ইনি আসেন শিবাজি নিজের নৌবাহিনীকে অনেক জোর দেন, নৌবাহিনীর উপরে। কিসের উপরে, নৌবাহিনী। কোন বাহিনী, নৌবাহিনী। নৌবাহিনী মানে নেভি ফোর্স। কোন ফোর্স, নেভি। নেভি ফোর্সের উপরে জোর দেন যে হ্যাঁ, যে সমুদ্রপথের জন্য লড়াই করতে পারে। তার জন্য এটাকে ফাদার অফ নেভি বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান নেভি করা হয়, ফাদার অফ ইন্ডিয়ান নেভি। মানে ভারতের মধ্যে নৌবাহিনীর জনককে শিবাজি, তিনি নৌবাহিনী রাখতে শুরু করেন। ঠিক আছে, তাহলে ফাদার অফ ইন্ডিয়ান নেভি, ফাদার অফ ইন্ডিয়ান নেভি, ফাদার অফ বা নৌবাহিনীর জনক। ক্লিয়ার, নৌবাহিনীর জনক কে, ক্লিয়ার। কটা প্রধান, 8টা প্রধান। সেটা কি বলা হয়, অষ্ট প্রধান, অষ্ট প্রধান। অষ্ট প্রধানের মধ্যে কটা মুখস্থ রাখবো, সবগুলো মুখস্থ রাখতে পারো, কিন্তু কাজে দেবে না, পরীক্ষা জিজ্ঞেস করে না। বেশি জিজ্ঞেস করে পেশোয়া, পেশোয়া কি, প্রধানমন্ত্রী। আমত্ত কি, ফাইন্যান্স মিনিস্টার। ক্লিয়ার। এরপরে দুটো আর জিনিস মনে রাখবো, উপাধি নিয়েছিলেন তিনি, উপাধি, উপাধি। উপাধি ছিল প্রথম যে শব্দ ছত্রপতি, ছত্রপতি তো পরবর্তীকালে তিনি নেন ছত্রপতি। কি নাম, ছত্রপতি। ছত্র, গৌ ব্রাহ্মণ রক্ষক, গৌ ব্রাহ্মণ রক্ষক। কি উপাধি, গৌ ব্রাহ্মণ রক্ষক। কি উপাধি, গৌ ব্রাহ্মণ রক্ষক। তাছাড়া আরো উপাধি নিয়েছিলেন,
যেমন পরবর্তীকালে ঔরঙ্গজেব তাকে একটা উপাধি দিয়েছিল, যে না চাইনিয়ে তাকে একটা উপাধি দিতে হয়েছিল ঔরঙ্গজেবকে রাজা মানার জন্য। কি উপাধি? রাজা উপাধি। কে দিয়েছিল? ঔরঙ্গজেব। দেখো শুরুর থেকে যদি আমরা দেখি তাহলে ঔরঙ্গজেবের সে কেমন লোক ছিল কেমন না এটা তো ইতিহাস ডিসাইড করেই ফেলেছে। ঔরঙ্গজেবের শাসন করার নীতি একদম ভালো ছিল না। যদি আমরা তুলনা করি আকবরের কাছ থেকে, তাহলে আকবর কি করতো না, শাসন করার খুব ভালো নীতি, সবাইকে সমান সম্মান দিত, সব জিনিস সবাইকে। কিন্তু ঔরঙ্গজেবের দেখি ততটা সম্মান দিত নাই কাউকে, ঠিক আছে, বা তার নীতিটা তো ঠিক ছিল না। যদি কেউ বলতো, ইয়াকে বলা হয়তো প্রথম থেকেই আকবরের যত নবরত্ন ছিল সবাই বলতো যে তাহলে কি করা যাক, আমাদের সাম্রাজ্য কিরকম বাড়াবে, তাহলে সব সময় সব থেকে বড় ডিস্টার্ব ছিল রাজস্থানের যে এরিয়াটা, সেটা সেই জায়গাটা থেকে। তখন আকবর বলছে যে কি ব্যাপার, কিরকম শাসন করা যাবে, এরা এত ডিস্টার্ব করছে। তো বলছে মারাঠারা কি চাচ্ছে, এরা যে মারাঠা আগে থেকেই যারা ছিল রাজপুতরা কি চাইছে, তারা বলছে তারা সম্মান চাইছে, আর কিছু নাই, তারা শুরু থেকে সম্মান চায়। তখন আকবর ডাকলেন সবাইকে, আসো আসো আসো, বসো, দরবারে বসো, বলো কিছু বলছো। শিবাজি না, মহারানা প্রতাপের নাম ছিল, ঠিক। এরপরে কোথায় ছিলাম আমরা? আকবর বলছে ডাকো ডাকো ডাকো, যত রাজপুত লোক আছে। রাজপুত ডাকলো, ওদের হেডকে ডাকে নিয়ে বলছে কি চান তোমরা? বলছে আমরা রাজা হতে চাই, সম্মান আছে। ঠিক আছে, রাজপুতদেরকে বলে দিল ঠিক আছে তোমরা রাজা হয়ে যাও। রাজা যখনই করে দেওয়া হলো, তো বাকি লোকগুলো বলল মহারাজ আপনি ইয়াকে রাজা করে দিলেন, তাহলে আপনি কি হলেন? বলছে ঠিক আছে এরা রাজা থাকে, আমি হবো সম্রাট। কি হবে? সম্রাট। তাহলে আকবর হয়ে গেল সম্রাট, আর বাকিদেরকে রাজা করে দিল। ঠিক আছে, তাহলে সম্রাট সব থেকে হেডে থাকে, তাহলে রাজাই থাকলো, হেড যে থাকলো সে, যে হেডে ছিল সেই ছিল, কিন্তু উপাধি চেঞ্জ করতো। তাহলে এই জোর জবরদস্তি ঔরঙ্গজেব উপাধি দিয়েছিল রাজা। কাকে উপাধি দিয়েছিল? শিবাজিকে। জোর জবরদস্তি, না চাইনি উপাধি দিতে হয়েছিল। ঠিক আছে, পুরন্দরের সন্ধি কত সালে? 1665। 1674 সালে কি হয়? রাজ্যাভিষেক। কে করায়? গঙ্গাবট। কে করায়? গঙ্গাবট। 1664 কোথায় আক্রমণ? সুরাট আক্রমণ। 1670 কোথায় আক্রমণ? সুরাট আক্রমণ। পুরন্দরের সন্ধির সময় ঔরঙ্গজেবের সেনাপতিকে জয় সিং। কি নাম? জয় সিং। আকবরের সেনাপতির নাম কি ছিল? মান সিং। ক্লিয়ার? তাহলে তার দুটা উপাধি মনে রাখবো, গৌ ব্রাহ্মণ রক্ষক আর ছত্রপতি। রাজা উপাধি কে দিয়েছিল? ঔরঙ্গজেব। ক্লিয়ার? ওকে, রাম সিং ছেলে ছিল জয় সিং। এরপর দেখো আর কি মনে রাখতে হবে, পরীক্ষা জিজ্ঞেস করবে বাঘ নখ দিয়ে আফজল খানকে কে মেরেছিলেন? শিবাজি। প্রশ্ন জিজ্ঞেস করে দেবে গরিলা পদ্ধতি। যুদ্ধক্ষেত্রে যে একটা পদ্ধতি অবলম্বন করা হয় গরিলা পদ্ধতি, গরিলা পদ্ধতির উদ্ভাবক কে ছিল? শিবাজি। গরিলা পদ্ধতি মানে এরকম, মনে করো এটা একটা পাহাড় আর এখানেও একটা পাহাড় আছে, ঠিক আছে, এরকম এরকম একটা পাহাড় আর এরকম একটা পাহাড়। ক্লিয়ার? আর কিরকম আঁকা দিব তোমাদেরকে যে বুঝতে পারবে, আমার ড্রয়িংটা তো ভালো নাই। এরকম একটা পাহাড়, এরকম একটা পাহাড় মনে করো, ঠিক আছে। আর এইখানে মনে করো সৈনিক লাগানো আছে ঔরঙ্গজেবে, ঠিক, বা কারো অন্য কারো সৈনিক। এখানে কিছু জন সৈনিক ছিল শিবাজি। এরা কি করতো? এদিকে পুরো মার করে দিত, আসবি লড়বি নাকি দেখবি, 50 জন সৈনিক নিয়ে ওরকম করতো। আর নিজের সৈনিক, আসল যে সৈনিকগুলোকে সে লুকিয়ে রাখতো পাহাড়ের উপর, পাথর দিয়ে, বড় বড় বোল্ডার দিয়ে। আর এমনি যেমনি রাখা গিয়ে নিয়ে এরাকে দৌড়াতে শুরু করতো, এরা দেখছে দৌড়ে আসেনি, এটা দিয়ে পালিয়ে যেত। এবং যখন ইয়ার সৈনিকটা এই মাঝে সংকীর্ণ এলাকায় ঢুকতো, তখন উপরের দিক থেকে পাথর নিয়ে সব মূল্য শেষ। এটা গরিলা পদ্ধতি, মানে লুকিয়ে অ্যাটাক করার পদ্ধতির নাম গরিলা পদ্ধতি। বাহুবলীও ওটাই অবলম্বন করেছিল। তাহলে কি পদ্ধতি? গরিলা পদ্ধতির উদ্ভাবক কে? শিবাজি। বাঘ নখ দিয়ে কে মারে? শিবাজি। বাঘ নখ দিয়ে কে মারে? শিবাজি। তাছাড়া দুটো টেক্সট সিস্টেম ব্যবহার করো, দুটা সিস্টেম। একটা হচ্ছে নামচোদ, আরেকটা স্বরদেশমুখী। দুটা টেক্সট কি? নামচোদ আর স্বরদেশমুখী। নামচোদ মানে 4 ভাগের 1 ভাগ টেক্সট লাগছে, স্বরদেশমুখী 10 ভাগের 1 ভাগ টেক্সট লাগছে। ক্লিয়ার? তাহলে দু ধরনের টেক্সট, কি নাম? নামচোদ, স্বরদেশমুখী। নামচোদ, স্বরদেশমুখী। নামচোদ মানে
এখানে দেখো চৌথ শব্দটা আছে, দেখো এখানে, তাহলে চতুর্থ চৌথ থেকে আমরা মনে রাখবো 4 ভাগের 1 ভাগ, আর স্বদেশমুখী 10 ভাগের 1 ভাগ। ক্লিয়ার? শিবাজি শেষ। এরপরে আমরা আস্তে আস্তে করে নিয়ে আর কিছু পড়ার দরকার নেই, বালাজি বিশ্বনাথ থেকে শুরু করে নিয়ে পেশওয়া মহারাজ আমরা বাজিরাও দেখে নিয়ে শেষ করে দিই। আজকে নয়, অন্যদিন ফুল রিভাইজ করে দিই। ক্লিয়ার? ছবি তোলো। বাজিরাও মস্তানি বাধাই না পড়ি, তোর তার আছে। হয়েছে? নেক্সট যাব। নেক্সট যাব, একদম ফুল রিভাইজ, ফুল স্পিড। হ্যাঁ, সময় হয়ে গেছে। রেডি? শিবাজি বাবার নাম সাজি হোসেন, মায়ের নাম, বউয়ের নাম সাহেবাই, দুজন ছেলে রাজারাম শম্ভুজি, রাজারাম শম্ভুজি। দু ধরনের গুরু, স্পিরিচুয়াল গুরু আর পলিটিক্যাল গুরু। স্পিরিচুয়াল গুরু দুজন, কে কে? রামদাস তুকারাম। পলিটিক্যাল গুরু বাবা দাদা কর্ণদেব। কত বছর বয়সে তিনি শাসন শুরু করেন? 16 বছর বয়সে। কার মৃত্যুর পর? দাদা কর্ণদেবের মৃত্যুর পর। ঠিক আছে, দাদা কর্ণদেবের মৃত্যু, অভিভাবক ছিলেন দাদা কর্ণদেব। মায়ের নাম কি ছিল? জিজাবাই। আচ্ছা, প্রথমবার তিনি সামরিক অভিযান, কথা 1647 সালে বিজাপুরের তরণ দুর্গতে প্রথম আক্রমণ। তারপরে আওরঙ্গজেবের সাথে দেখা কবে? 1657 সালে আওরঙ্গজেবের সাথে দেখা। তারপরে কি হয়েছিল? 1664 কোন আক্রমণ? সুরাট আক্রমণ। সুরাট। তারপরে কি সন্ধি? পুরন্দর সন্ধি 1665 সালে। কার সাথে? জয় সিং। জয় সিং কার দিকে এসেছিল? আওরঙ্গজেবের। তারপর 1670 সালে কি? সুরাট আক্রমণ আবার করে নিয়ে। গরিলা পদ্ধতির জনক? ভুল। গরিলা পদ্ধতিটা নেওয়া হয়েছিল মালিক অম্বর নামে একজন রাজা ছিলেন। মালিক অম্বর রাজা থেকে তিনি এই গরিলা পদ্ধতিটা শিখেছিলেন। হ্যাঁ, ইনি ব্যবহার করেছিলেন গরিলা পদ্ধতি, ইনি কপি করেছিলেন। কার কাছ থেকে? মালিক অম্বর। প্রশ্ন জিজ্ঞেস করবে, এমন জিজ্ঞেস করবে না গরিলা পদ্ধতি ছত্রপতি শিবাজি তো সবাই জানে, কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবে যে গরিলা পদ্ধতি কার কাছ থেকে শিখেছিলেন? কার কাছ থেকে? মালিক অম্বর। দেখো, এখন যতটা ভাবছো না পরীক্ষা, ততটা পরীক্ষা সহজ নয়, কিন্তু আদৌ একদমই সহজ নয়। কম্পিটিশন অনেক বেড়েছে, সোর্স অনেক বেড়েছে, লোকজন পড়তে শুরু করেছে। আগে শুধু জিজ্ঞেস করে দিত যে পুরন্দরের সন্ধি কত সালে? 1664। এখন এটা জিজ্ঞেস করো পুরন্দরের সন্ধি কার সাথে কার হয়েছিল? জয় সিং কার হয়নি এসেছিলেন? ঔরঙ্গজেবের হয়নি এসেছিলেন। প্রশ্ন আগে জিজ্ঞেস করতো যে গরিলা পদ্ধতি কার, কি অবলম্বন করেছিলেন? শিবাজি। প্রশ্ন এখন জিজ্ঞেস করবে যে গরিলা পদ্ধতি শিবাজি কার কাছ থেকে নিয়েছিল? তুমি দেখবে গরিলা পদ্ধতি পারে গেছি অ্যান্সার, তারপর দেখবে যে শিবাজি, এটাও অ্যান্সার বটে, দুটাই উত্তর দেওয়া আছে। তারপরে দেখবে যে কার থেকে নিয়েছিলেন? কার কাছ থেকে? মালিক অম্বরের কাছ থেকে। বাঘ নখ দিয়ে কাকে মারলেন? আফজল খান। কার সেনাপতি? কোন সাম্রাজ্যের? বিজাপুর। কোন সাম্রাজ্যের? বিজাপুর। দু ধরনের ট্যাক্স, নামচদ, স্বদেশমুখী। নামচদ মানে কত? 4 ভাগের 1 ভাগ। স্বদেশমুখী 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে। তাছাড়া আমরা দেখলাম অষ্টপ্রধান, 8টা প্রধানের মধ্যে 2টা মনে রাখবোই অবশ্যই। প্রথমটা হচ্ছে পেশওয়া আর আমত্ত। মনে রাখবে যে অষ্টপ্রধান যে জিনিসটা ছিল, অষ্টপ্রধান এই পদটা আগে জন্মের দিক দিয়ে নিয়ে বংশগত দিক দিয়ে ছিল নাই। যখন শিবাজি ছিলেন তখন বংশগত দিক দিয়ে ছিল নাই। এটা যেমন তুমি অষ্টপ্রধানের মধ্যে ঢুকে গেলে, এখন তোমার ছেলে অষ্টপ্রধান নাও হতে পারে। যদি সে সবল থাকবে, স্বাবলম্বী থাকবে, যদি সে সত্যিকারে ডিজার্ভ করবে, তবেই সে প্রধান হতে পারবে, অষ্টপ্রধান হবে। তাছাড়া করতে পারবে না। মোবাইলে কি করছো? মোবাইল রাখো, এদিকে ধ্যান দাও। তাহলে পরবর্তীকালে যখন আমরা বালাজি বিশ্বনাথ পড়বো, বালাজি বিশ্বনাথ, তার কাছ থেকে আমরা দেখবো যে এই অষ্টপ্রধান পদটা কি হয় না বংশগত দিক দিয়ে হয়। মানে তুমি একবার অষ্টপ্রধান হয়ে গেলে তো তোমার ছেলে 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 প্রধান হতেই থাকে। ক্লিয়ার? ঠিক। তার অষ্টপ্রধানের এই অংশগুলো ছিল। তাহলে তার রাজ্যাভিষেক কত সালে? 1674। কে করান? গঙ্গা ভট্ট না নাগ ভট্ট? ভালো করে বলো। গঙ্গা ভট্ট। কে করান?
গঙ্গা ভট্ট। তার দুজন ছেলের নাম রামদাস, রাজারাম আর শম্ভুজি। রাজারাম আর শম্ভুজি। আর কি পড়ালাম? আর কিছু নিয়ে পড়াই? নৌবাহিনীর জন্য শিবাজি। ক্লিয়ার? রাজা উপাধি কে দেয়? औरंगजेब। কোনো সমস্যা? আজকে ক্লাস এখানেই থাক। ভালো থাকো, ভালো পড়ো, রিভাইজ করো। তোমরাও রিভাইজ করো। জয় হিন্দ।